তো আমরা লোকমুখে এরকম শুনেছি এখানে নাকি অনেক সময় নৌকা ভাসতো বা অনেক কিছু অলৌকিক ছিল। তো এটা কি আপনারা দেখছেন কখনো? না, এটা আমরা দেখছি না। আমরা আগে যেমন আসিল হেরা আলাপ সালাপ করছে, শুনছি, কিন্তু দেখছি না আমরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আলম। আমরা আছি আজকে নালিতাবাড়ী উপজেলার সুতানাল দিঘির পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই দিঘি সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেন নাই। আমরা এলাকার প্রবীণদের কাছ থেকে জানতে পেরেছি এই এলাকায় কোনো এক সময় মুঘল আমলে সামন্ত রাজা নামে এক রাজা বসবাস করতো। তো তিনি তার ওয়াইফকে খুব ভালোবাসতেন। একদিন তারা খুশ গল্পে বলতেছিল যে তুমি আমাকে ভালোবাসো, কিছু একটা উপহার দাও। তো রাজা বললো কি উপহার দেওয়া যায়। তো রানী বললো যে আমাকে এমন কিছু দাও যেটা যুগ যুগ ধরে থাকবে। তো যেই ভাবনায় সেই কাজ। তখন সারা রাত ধরে সুতা কাটা হলো এবং ওই সুতা যতটুকু লম্বা হয়েছিল সেই লম্বা অনুযায়ী একটা পুকুর খনন করার সিদ্ধান্ত হলো। এবং দিনের পর দিন খনন করে আজকের এই দিঘি আসছে এবং তারপর থেকে দিঘির নামকরণ করা হয়েছে সুতানাল দিঘি। তো আমরা এটুকু কথিত কথা আমরা শুনেছি প্রবীণদের কাছ থেকে। তো আমরা দেখতেছি এখানে এক মুরব্বী চাচা দাঁড়িয়ে আছে। চলেন আমরা তার সাথে একটু বর্তমান বিষয় নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই। তো কাকা, আপনার কি এই সুতানাল দিঘির পাড়ে আপনার বসবাস? জি, আমার সুতানাল দিঘির পারে। আচ্ছা, তাছাড়া আপনার নামটা কি? আমার নাম মকবুল। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আমরা আসছিলাম এই যে সুতানাল দিঘি সম্পর্কে আমরা অনেক অলৌকিক বা অনেক কিছু শুনছি। তো আপনার কাছে একটু আমরা আজকে দিঘি সম্পর্কে জানবো। আপনি কি একটু বলো না দেখি দিঘি সম্পর্কে। হ্যাঁ, এগুলো তো আমরা দেখছি না, আমরা শুনছি যে এরকম বাসছিল, আগে নৌকা বাসতো, তারপরে ডেকজা বাসতো। এই দিঘিটা কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাসটা যদি একটু বলতেন, মানে দিঘিটার সূত্রপাত কেমন হয়? হ্যাঁ, এইটা যে আমরাও এটা দেখছিও না, আমার দাদারাও এটা আলাপ করছে, শুনছি। এটা বলে যে বীর ইরানি আছিল, বীর ইরানি বলে যে খুঁজছে। তার মানে এই দিঘি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা আপনাদের মাঝে নাই? না, এটা আমরা কেউ দেখছিও না, এটা আমরা কেউ পাওয়া থাকে। তা আমি আপনার কাছে এখন জানতে চাবো যে এই যে দিঘির যে এরিয়াটা আছে, মানে পানি যেখানে আছে এইটুকু কতটুকু এরিয়া? পানিটা বর্তমানে আছে 19 একর 74 শতাংশ। 19 একর 74। আর টোটাল যে এরিয়া পার সহ এটা আপনার আনুমানিক কি ধারণা আছে? এটা আনুমানিক আগে আমরা দেখছি, শুনছি 65 জমিন আছে। আপনার টোটাল এরিয়া হচ্ছে 65 একর জমির উপর অবস্থিত। তো আমরা যে ওই চতুর্পাশে যে পাড় দেখতেছি, এই পাড়ের যে বসবাসকারী ব্যক্তিরা আছেন তারা কি এটা নিজস্ব জমি নাকি পুকুরের আওতায় জমি? না, এটা পুকুরের আওতায় জমিন আছিল। এটা সরকারে লিজ দিছে 99 বছর। তো আমরা লোকমুখে এরকম শুনেছি এখানে নাকি অনেক সময় নৌকা ভাসতো বা অনেক কিছু অলৌকিক ছিল। তো এটা কি আপনারা দেখছেন কখনো? না, এটা আমরা দেখছি না। আমরা আগে যেমন আসিল হেরা আলাপ সালাপ করছে, শুনছি, কিন্তু দেখছি না আমরা। এখন যে গোসল করতেন আমরা কি এরকম কিছু খাজা পায়ে টানা ধরছে বা এরকম কিছু? কোনো কিছু এই ঠ্যাঙ্গা লাগাও না, কোনো কিছু পায় না, কেউ কোনো ক্ষতিও করে না। তার মানে আমরা লোকমুখে যা শুনেছি এগুলো হয়তো বা কাল্পনিক বা সবাই বলে শুনছে, কেউ এটার মানে প্রত্যক্ষদর্শী না। না, কেউ দেখা নাই, এটা যা খালি শোনা। আচ্ছা, তাহলে এখানে আপনার যে ওই পুকুর পাড়ে যে একটা সমিতি দেখলাম আমরা এখানে, ভূমিহীন সমিতি, এই সমিতির সদস্য কতজন? 118 জন। তাহলে এই 118 জন মানুষ হচ্ছে এই পুকুর পাড় সহ পুরা পুকুরটার আপাতত মালিক। আমরা শুনছিলাম যে মাঝখানে নাকি এই পুকুরটা ভরে গেছিল, উপর দিয়ে হাইটা যায়। তো এরকম কি ঘটনাটা ছিল এটা একটু বলেন। এটা আগে যেমন আছিল, উঠে দেওয়া যেমন পেদুল আছিল, পেদুলের মধ্যে উঠে দেওয়া ঘাস আছিল, ঘাসের উঠে দেওয়া একটা জাম গেছে। অর্থাৎ আমরা যে বলি কচ্ছা বা দল গাছ আনছিল বাসা, ওরকম গাছে ভরে গেছিল কিন্তু নিচে পানি ছিল এরকম। নিচে পানি ছিল। পরে এটা কি আবার খনন করা হয়েছে? পরে এটা খনন করা হয়েছে। এই খননটা কি আপনারা করছেন নাকি সরকার পক্ষ থেকে করা হয়েছে? সরকার পক্ষ থেকে করছে। এটা কত সালে আপনার মনে আছে কি? এটা আমার সঠিক আমার মন নাই, মেলা দিন হইতেছে। ও তাহলে তাহলে জি। 40-এর উপরে হইতেছে। ও তার মানে এই যে এখন যে অবস্থান দেখতেছি এরকম ছিল না, এটা পুরো ঘাসে ভরা ছিল। পরে খনন করার পর আবার এটা এটা বসবাসযোগ্য বা এখানে মাছ চাষ করার যোগ্য হয়েছে। হ্যাঁ, পরে হয়েছে খনন করার পরে। তাহলে আমরা যে তথ্যগুলো আপনার থেকে পাইলাম, এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো সুতানাল দিঘির ব্যবস্থাপনা কমিটির এবং সমবায় সমিতির সম্মানিত নির্বাচিত সভাপতির সাথে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। ধন্যবাদ ভাই। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সুতানাল দিঘির পাড়ে যারা বসবাস করে ভূমিহীন, তাদের ভোটে নির্বাচিত আপনি একজন সভাপতি।
তো এই বিষয়ে যদি আপনি বলতেন। আসলে এই জায়গায় প্রতি ৩ বছর পর পর এটা নির্বাচনটা হয়। এখানে এই যে সমিতিটা আছে সমবায় সমিতি, এটা আপনার ১১৮ জন সদস্য অন্তর্ভুক্ত। এটা ৩ বছর পর পর একটা কমিটি তৈরি হয়। এই কমিটি তৈরি হওয়ার পর যে নির্বাচিত সভাপতি হয়ে আসে, এই গরিব দুঃখী মানুষের পাশে সে দাঁড়ায়। এবং মূলত আসলে এটা হলো যে প্রতি বছর এটা উন্নয়নমূলক, আসলে উন্নয়ন বলতে কোনো কিছু নাই। এটা একটা উন্নয়ন আছে, এটা যে বসে দ্বারা মাছ ধরা হয় বা মাছ বিক্রি করা হয়। এটা করার পরে দেখা গেল যা অবশিষ্ট খরচ যাওয়ার পরে যা থাকে, কিছু লভ্যাংশ থাকে, এটা যেমন ১১৮ জনের মাঝে বিলিয়ে দেওয়া হয়। তো আপনার এই সমিতির পক্ষ থেকে কি নির্দিষ্ট কোনো উন্নয়নের প্রকল্প আছে এই ভূমিহীনদের জন্য? না, সরকারিভাবে ওইভাবে কোনো প্রকল্প, বড় ধরনের কোনো প্রকল্প আসে না। আমরা যতটুকু জানতে পারি যে এই পুকুরের ইতিহাস তো অনেক পুরাতন ইতিহাস এবং এটা একটা ঐতিহ্যবাহী পুকুর। তো এই পুকুরের উন্নয়নের জন্য বা পর্যটককে আকর্ষণ করার জন্য আপনার সমিতির পক্ষ থেকে আপনার সভাপতি হিসেবে কোনো উদ্যোগ আছে কিনা? এটা আসলে যে পুকুরটা, এটা ১৯ একর জায়গা হলো এই পুকুর আয়তনটা। এটা স্বপ্ন তো মানুষের থাকেই, কিন্তু এই অর্থ ছাড়া তো আর স্বপ্ন পূরণ হয় না। কিন্তু সরকার তো এদিকে কোনো উদ্যোগ নেয় না। সরকার যদি এটার জন্য একটা পর্যটক কেন্দ্র খুলে দিত বা এখানে অনুদান দিত, তাহলে দেখা গেল যে মোটামুটি এখান থেকে কিছু যদি পুকুরের পাশাপাশি যে পর্যটক থেকে কিছু আয় আসলে হয়তো গরিব মানুষের মাঝে আরেকটু সুবিধা হইতো, তারা আর্থিক দিক দিয়ে একটু লাভবান হইতো। এটা যদি সরকারের যদি আমাদের দিকে সুদৃষ্টি দেখতো, তাহলে আমার মনে হয় এটা অনেকটাই উপকৃত হইতো। তো আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে যেহেতু পুকুরের যে ইনকামটা আসে মাছ বিক্রি করে, সেটা তো আপনাদের ভূমিহীনদের উন্নয়নে খরচ হয়ে যায়। তো এটা যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটা পুকুর বা একটা নিদর্শন, তো এটার উন্নয়নের জন্য কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি আবেদন জানাবেন কিনা? না, এটা তো অবশ্যই, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন এটা, যে এটার প্রতি যদি আর একটু দৃষ্টি আকর্ষণ করতো, যে এটা যে কিভাবে কিছু যদি বরাদ্দ এটার ভিতরে আসতো, বা ভালো কোনো প্রকল্প যদি এটাতে যদি কোনো অনুদান আসতো বড় ধরনের, তাতে হয়তো যে এটা ব্যয় করে অনুদান দিয়া যে এই মানুষগুলোর ভিতরে এই ১১৮ জন যে সদস্য আছে, তাদের ভিতরে হয়তো উন্নয়নমূলক কিছু কাজ হইতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহায়তা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমরা আসলে লোকে মুখে যা শুনতাম এখানে, ওই নৌকা আসতো বা অনেক কিছু এরকম, আসলে এগুলো কেউ দেখে নাই আজও পর্যন্ত। এগুলো আসলে কল্প কাহিনী বা আমরা বলি কাল্পনিক কাহিনী। তো এখনো যে পুকুরে দেখতেছি, এটা আসলে এখান থেকে আমি তাকে ওই পাশে তাকালে এখনো দেখা যাচ্ছে না, এত বড় পুকুর। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এখানে ঘুরতে আসবেন, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে বা অন্যকে দেখার সুবিধার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।